করবেন না, আমার অনেক কষ্ট হয়। প্লিজ জাঙ্কুক, প্লিজ ছেড়ে দিন আমায়। তোকে বলেছিলাম না কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাবি না। সেটা তো তুই করেইছিস, আবার নিজের শরীরে টাচও করিয়েছিস। তোকে তো এর শাস্তি পেতেই হবে। খুব শখ না নিজের শরীরে অন্য ছেলেদের ছোঁয়া লাগানো? আমার কথার অবাধ্য হোস? তোকে তো আজ আমি বুঝে ছাড়বো যে এই জন জাঙ্কুক কি জিনিস। জাঙ্কুক, বিশ্বাস করুন, আমি সত্যি ইচ্ছা করে এটা করিনি। আমি বুঝতেই পারিনি ওই লোকটা আমার সাথে এমনটা করবে। আমি কি করে জানবো জাঙ্কুক ওই দুষে ওটা ছিল? প্লিজ প্লিজ জাঙ্কুক, এবারের মতো আমায় ক্ষমা করে দিন। আর কখনোই এমনটা হবে না। ভুল যেরকম করেছিস সেই রকম এর কঠিন শাস্তিও তোকে ভোগ করতে হবে। এই বলেই জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে বিছানার উপর ছিটকে ফেলে দেয় আর পশুর মতো যেখানে সেখানে রুঢ়ভাবে স্পর্শ করতে থাকে। তের শরীরের সব জায়গাতে কামড়িয়ে কামড়িয়ে ক্ষত করে ফেলে। হিংস্র বাঘের মতো পুরো শরীরে আঁচড়তে থাকে। এদিকে তে তো অনেক জোরে চিল্লাতে থাকে, জাঙ্কুককে অনেক কাকুতি মিনতি করে। কিন্তু জাঙ্কুকের তো কান পর্যন্ত তের কথা আসছিলই না। জাঙ্কুক অনেক কষ্ট দিয়ে তের সাথে ওগুলো করেই যাচ্ছিল। তে শেষমেশ সহ্য না করতে পেরে ওখানেই ওই অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে। জাঙ্কুক পুরো 5 ঘন্টা পর তেকে ছেড়ে ওখানেই ওই অবস্থায় তের পাশে ঘুমিয়ে পড়ে। তোমাদের সবার অনেক কৌতূহল হচ্ছে তাই তো, যে কেন জাঙ্কুক তের সাথে এমনটা করলো। আর তে জাঙ্কুকের কি সম্পর্ক? তে হচ্ছে জাঙ্কুকের বিয়ে করা বউ। 2 মাস হচ্ছে তে জাঙ্কুকের বিয়েটা হয়েছে। জাঙ্কুক একজন মন্ত্রী। রাজনীতির কারণে জাঙ্কুক অনেক মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। এমনই একদিন জাঙ্কুক একটি কলেজ ফাংশনে যায়। ওখানে তের সাথে দেখা হয়েছিল জাঙ্কুকের। তে ওই কলেজের অনার্সে ফার্স্ট ইয়ারে পড়তো। ওখানে জাঙ্কুকের তের ওই সুন্দর চেহারা আর সাদা দুধের মতো ফর্সা শরীরের দিকে নোংরা নজর পড়ে। তের সৎমা থাকার কারণে জাঙ্কুক অনেক টাকার লোভ দেখিয়ে তেকে ওর নিজের বউ বানিয়ে নেয়। জাঙ্কুকের তের প্রতি কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধু ভোগের বাসনা। তে তো নিজের স্বপ্নের উপর কোনো কথাই বলতে পারতো না। তের বাবা মারা গেছে, তাই এক প্রকার বাধ্য হয়ে তে এই বিয়েটা করে নেয়। বিয়ে করার পর থেকে এমন কোনো রাত যায়নি জাঙ্কুক তাকে 1 মিনিটের জন্য মন থেকে একটু ভালোবাসার নরম ছোঁয়া দিয়েছে। প্রতিটা রাতেই তেকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কোথাও তেকে জাঙ্কুক বেরোতে দিত না, ওর নিজের সাথে নিয়ে গিয়ে তের সব কাজ করে দিত। আজ জাঙ্কুক একটি পার্টিতে তেকে নিয়ে যায়, আর সেখানে তের অজান্তে একটি লোক তেকে জোর করে একটি জুসের সাথে নেশার কিছু একটা মিশিয়ে খাইয়ে দেয়। আর অনেকভাবে যেখানে সেখানে ব্যাড টাচ করতে থাকে। তে অনেক নেশার হয়েছিল, আর জাঙ্কুক তো অন্যদিকে ওর কাজ নিয়ে ব্যস্ত। অনেকক্ষণ থেকে তেকে না দেখতে পেরে জাঙ্কুক হঠাৎই চারিদিকে তাকায় আর তেকে ওই অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওখানে এক মুহূর্ত দেরি না করে জাঙ্কুক তের কাছে এসে পড়ে আর রাগের মাথায় লোকটাকে সবার সামনে মারতে মারতে ওখানেই মেরে ফেলে। লোকটাকে মারার পর জাঙ্কুক তেকে হাত ঝেড়ে একটা জোরে থাপ্পড় মারে। তে থাপ্পড়টা খেয়ে অনেক জোরে দূরে গিয়ে ছিটকে পড়ে আর ওখানেই কান্না করে ফেলে। তারপর জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে তের চুল টানতে টানতে ওর বাসায় নিয়ে আসে। ওই একটি ভুলের জন্যই তেকে জাঙ্কুকের এতটা হিংস্রতার শিকার হতে হলো। এখন তো তোমরা সবকিছু বুঝতেই পেরেছো। তে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল সেরে রান্নাঘরে যায় খাবার বানাতে। একটু পরে জাঙ্কুক ঘুম থেকে জাগনা পায় আর জেগেই দেখতে পায় ওর শরীরে কোনো পোশাক নেই, শুধু একটা চাদর দিয়ে ঢাকা ছিল। তখনই জাঙ্কুকের ঘটে যাওয়া কাল রাতের কথা মনে পড়তে তের কথা মনে পড়ে যায়। জাঙ্কুকের চোখের সামনে তার তের উপর করে যাওয়া নির্যাতন টর্চার ভেসে ওঠে। জাঙ্কুক যেন একটুর জন্য নির্জীব হয়ে যায়। আজ এই প্রথম জাঙ্কুকের মনে হচ্ছিল যে তেকে বিনা দোষেই অনেক কষ্ট দিয়ে ফেলেছে। তাই ওরও অনেক খারাপ লাগে আর মনে মনে বলে, সত্যিই তো এ কি করে জানবে যে ওর সাথে এমনটা হবে? এর মধ্যে তের তো কোনো দোষই ছিল না। তে তে কোথায়? ও ঠিক আছে তো? এই কথাটা বলেই জাঙ্কুক ফ্রেশ না হতেই তেকে খুঁজতে যায়। গিয়ে দেখে তে ডাইনিং টেবিলে খাবার রেডি করছে। জাঙ্কুক একটু নিজেকে শান্ত করে আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা পরে নিচে আসে খাবার খেতে। জাঙ্কুক একবার তের দিকে তাকাচ্ছে আর একবার খাবারটা মুখে দিচ্ছে। তে চুপচাপ ওখানে ওর মাথাটা নিচে করে দাঁড়িয়ে জাঙ্কুকের খাবারগুলো বেড়ে দিচ্ছিল। জাঙ্কুক আজ এই প্রথম তেকে বলে ওঠে, তে ওখানে বসো আর খাবারটা খেয়ে নাও। তে জাঙ্কুকের হঠাৎ এমন আচরণে মুখ তুলে সামনের দিকে তাকায়। জাঙ্কুক আবারও বলে ওঠে, এমন ভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে বললাম না বসে খাবারটা খেতে। তে তখন আস্তে করে বলে, খাচ্ছি। এটা বলে তে বসতেই যাবে তখনই তে ওখানেই ওর মাথাটা ঘুরে পড়ে যায়। জাঙ্কুক সঙ্গে সঙ্গে খাবার থেকে উঠে তের কাছে ছুটে আসে আর পাগলের মতো করে বলতে থাকে, তে কি হয়েছে তোমার? কেন এমন করছো? তে চোখ খুলো, প্লিজ তে
চোখ খুলো, তোমার কিছুই হবে না। তে কি তে তো অনেক জ্বর। ডক্টর, হ্যাঁ আমাকে তাদের ডক্টরকে ইনফর্ম করতে হবে। জাঙ্কুক তেকে নিজের কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। কিছুক্ষণ পর ওখানে ডক্টর আসে আর তেকে চেকআপ করে। চেকআপ করে ডক্টর জাঙ্কুককে বলে, উনি কি আপনার ওয়াইফ? হ্যাঁ ডক্টর, ও আমার ওয়াইফ। কেন, কিছু হয়েছে? দেখুন, ওনার শরীরের কন্ডিশন একেবারেই ভালো নয়। যে কোনো মুহূর্তে ওনার শরীরটা ড্যামেজ হয়ে যেতে পারে। কি বলছেন ডক্টর? না না, আমার তের এমনটা হতে পারে না। ডক্টর, আপনি প্লিজ আরেকবার থেকে চেক করুন, দেখবেন আপনার কথা ভুল হচ্ছে। মিস্টার জিওন, আপনি প্লিজ শান্ত হন, বেশি উত্তেজিত হবেন না। মিস্টার জিওন, আপনি সময় করে মিসেস জিওনকে নিয়ে আমাদের হসপিটালে আসবেন। মিসেস জিওনের আরো অনেক কিছু চেক করতে হবে। ঠিক আছে ডক্টর, কিন্তু ডক্টর তে এখনো কেন চোখ মেলছে না? মিস্টার জিওন, ওনার অনেক পরিমাণ শরীরে জ্বর উঠেছে, তাই জ্ঞান ফিরতে একটু দেরি হচ্ছে। বাট আপনি চিন্তা করবেন না, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওটা খেলেই ওনার শরীর থেকে জ্বরটা নেমে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসছি। এই কথাগুলো বলে ডক্টর ওখান থেকে চলে যায়। ডক্টর চলে যেতে জাঙ্কুক তের কাছে গিয়ে তের হাত ধরে বলতে থাকে, তে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা সত্যি যে আমি তোমাকে শুধু ভোগ করার জন্যই আমার স্ত্রী করেছি। এখন আমি বুঝতে পারছি আমি কতটা ভুল করেছি। আমি শুধু তোমার ভেতরটাই দেখেছি, তোমাকে বোঝার চেষ্টা কখনোই করিনি। তে আমি কথা দিচ্ছি তোমার উপর কোনো আঁচ আসতে দিব না। এখন থেকে তোমাকে সব সময় সবকিছু থেকে আগলে রাখবো। জাঙ্কুক তো নিজেও জানে না কেন সে এতটা কষ্ট পাচ্ছে তের জন্য। তাহলে জাঙ্কুক কি তেকে ভালোবেসে ফেলেছে? তারপর জাঙ্কুক সারা রাত তের অনেক সেবা করে আর এক সময় ওখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সকাল হয়ে যায়। সকাল হতে জাঙ্কুক আর একটু দেরি না করে তেকে নিয়ে হসপিটালে যায়। তারপর জাঙ্কুক ডক্টরের কথা মতো তের সব ব্যবস্থা করে ফেলে। কিছুক্ষণ পর থেকে একটি কেবিনে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য। তারপর পুরো 3 ঘন্টা পর ডক্টর ওখান থেকে বেরিয়ে আসে আর জাঙ্কুককে ডেকে পাঠায়। ডক্টর, হ্যাঁ মিস্টার জিওন, ভিতরে আসুন। ডক্টর, এর সবকিছু ঠিক আছে তো? বলুন ডক্টর, আমার অনেক টেনশন হচ্ছে তের জন্য। কি ডক্টর, চুপ করে আছেন কেন, বলুন না। জাঙ্কুকের এইগুলো কথায় ডক্টর কিছুক্ষণ নীরবতা কাটিয়ে যা বলে তা শুনে জাঙ্কুকের পায়ের তলা থেকে মাটি সরে যায়। পুরো পৃথিবী জাঙ্কুকের চোখের সামনে উলটপালট হতে থাকে। জাঙ্কুক ওখানে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। মিস্টার জিওন, প্লিজ আপনি ভেঙে পড়বেন না। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে মিসেস জিওনের কি হবে? একবার ভেবে দেখেছেন? উনি তো একজন মেয়ে, এটা একেবারেই মেনে নিতে পারবে না। আপনাকে সবকিছু সামলাতে হবে। হ্যাঁ ডক্টর, আমি এত তাড়াতাড়ি ভেঙে পড়তে পারি না, আমার এখনো অনেক কাজ বাকি। আমাকে সবকিছু রহস্য উদ্ঘাটন করতেই হবে। আমাকে সব সত্য জানতেই হবে যে কে আমার তের এত বড় ক্ষতি করেছে। তাকে তো আমি কোনো মতেই ছাড়বো না, তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে। মিস্টার জিওন কোথায় হারিয়ে গেলেন? ডক্টরের কথায় জাঙ্কুক ঘুষে ফিরে আর বলে, তাহলে ডক্টর আমার তে কি কোনোদিন? হ্যাঁ মিস্টার জিওন, আপনি ঠিকই ভাবছেন, এটা একেবারেই সম্ভব নয়। আর হ্যাঁ মিস্টার জিওন, আপনাকে ওটা থেকে অনেক দূরে থাকতে হবে। কোনোভাবেই মিসেস জিওনকে চাপ দেওয়া যাবে না। সব সময় খেয়াল রাখবেন এই কথাটা, বুঝেছেন? ডক্টর, সব সময় খেয়াল রাখবো, কিচ্ছু হতে দেব না আমার তের। ওকে মিস্টার জিওন, ভালো থাকবেন। জাঙ্কুক তখন ওখান থেকে বেরিয়ে তের কাছে যায়। তে তখন ওই কেবিনেই ছিল। জাঙ্কুক তের কাছে গিয়ে কোনো কিছু না ভেবেই তেকে ওর শক্ত দু হাতে জড়িয়ে ধরে। জাঙ্কুকের হঠাৎ এমন কাজে তে অনেক হতভম্ব হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এটা আমি কি দেখছি? এটা কি সত্যি উনি যিনি আমাকে এভাবে জড়িয়ে আছেন? স্বপ্ন তো দেখছি না, এটা তো সত্যি মনে হচ্ছে। তাহলে তখনই জাঙ্কুক তের ভাবনার মাঝে তেকে ছেড়ে বলে ওঠে, তে তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি আমার এই বুকের মাঝে সব সময় তোমাকে আগলে রাখবো, তুমি দেখে নিও। এ কি, জাঙ্কুক কান্না করছে? জাঙ্কুক, আপনি কান্না করছেন? সঙ্গে সঙ্গে জাঙ্কুক নিজের চোখের জল আড়াল করে তেকে বলে ওঠে, না তো, কোথায় আমি কান্না করছি? এই তো আমি ঠিক আছি। মনে হয় চোখে কিছু পড়েছে। জাঙ্কুক, আমি জানি আপনার চোখে কিছুই পড়েনি, আপনি আমাকে মিথ্যা বলছেন। কিন্তু কেন জাঙ্কুক? তে এখন বাসায় চলো, আমার কিছু কাজ করা বাকি আছে। চলুন। তারপর জাঙ্কুক থেকে বাসায় নিয়ে আসে। উনি কেন এখনো বাসায় আসছে না? ওনার কি কোনো কাজ পড়ে গেছে? যেতে হতে পারে, একজন মন্ত্রী বলে কথা। আমি একটা কাজ করি, ওনাকে একটা ফোন দেই আর জিজ্ঞাসা করি উনি কখন আসবেন। উনি তো ফোনই তুলছেন না, তাহলে এখন কি করব? ওনাকে একটা মেসেজ করে দেই।
অপরদিকে জাংকুক টের না কল রিসিভ করছিল না মেসেজের রিপ্লাই দিচ্ছিল। তে এবার ভীষণ রেগে যায় আর রাগে গজগজ করতে করতে খাবার ঔষধ না খেয়েই ঘুমিয়ে পড়ে। টের যখন ঘুম ভাঙে তখন সকাল 10টা বেজে গেছে। টের ঘুম ভাঙতেই দেখে জাংকুক বিছানায় নেই। তখন তে একটু ভুরু কুচকিয়ে বলতে থাকে, এ কি, উনি কোথায়? তাহলে উনি কি অনেক আগে ঘুম থেকে উঠে গেছেন? একবার দেখি তো গিয়ে। কই, ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে উনি কি আজ বাসায় আসেননি? উফ, আমার তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এই ক্ষুধাটাকে যেন এখনই লাগতে হলো। আমাকে রান্নাঘরে যেতেও তো বারণ করেছে। উফ, আর ভালো লাগে না। কি যে করবো এখন? তখনই তের ফোনে একটা এসএমএস আসে। তে ফোনটা হাতে নিয়ে দেখে জাংকুক এসএমএস করেছে। তে, তুমি কাল রাতে খাবার আর ওষুধ কোনোটাই খাওনি। এখন ভালোই ভালো খাবার আর ওষুধটা খেয়ে নাও। রুমেই খাবার আর ওষুধটা রাখা আছে। আর আমার জন্য তোমাকে এতটা চিন্তা করতে হবে না। বাই। জাংকুকের এই এসএমএসটা পেয়ে তে অপরদিকে অনেক খুশি হয়, আবার অপরদিকে মনটা ভীষণ খারাপ হয়। উনি কেন এমন? একবার দেখলে মনে হয় উনি আমাকে ওনার স্ত্রী হিসেবে আপন করে নিয়েছেন, আমার অনেক কেয়ার করছেন। উনি আমাকে যতই ওনার থেকে দূরে রাখুন না কেন, তবু আমি ওনাকেই ভালোবেসে যাব, নিজের অনেক আপন করে নেব। আমি যে সত্যি ওই হিংস্র মানুষটার মায়ে পড়ে গেছি। উনি কি কিছুই বুঝতে পারেন না? এইগুলোতে বকবক করে জাংকুকের কথা মতো রুমে থাকা খাবার আর ওষুধটা খেয়ে নেয়। তের এখন মনে হতে থাকে যে জাংকুক থেকে অ্যাভয়েড করছে, সারাটা দিন বাসায় আসার নাম নেয় না, আবার রাতে অনেক রাত হলে তবেই আসে। কিন্তু অন্যদিকে জাংকুক তের অনেক কেয়ারও করছিল। তাই তে সারাটা দিন এগুলো ভেবে অনেক কান্না করে আর রাতে আধাভাবে ঘুমিয়ে যায়। তে জাংকুকের কিছুদিন এইভাবেই কাটতে থাকে। রাত 11টা ছুঁই ছুঁই হঠাৎই তের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখে আজও জাংকুক বাসায় আসেনি। জাংকুক, জাংকুক, এ কি, জাংকুক আজও বাসায় আসেনি? এটা বলে তে বিছানা থেকে নামিয়ে ওয়াশরুমে যাবে। তখনই তে খেয়াল করে কেউ একজন সবাই ঘুমাচ্ছে। জানালা দিয়ে মিটি মিটি জ্যোৎস্নার আলোয় লোকটার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। তে ওখানে জাংকুককে ঘুমিয়ে থাকতে দেখে। জাংকুক, জাংকুক সবাই ঘুমাচ্ছে, কিন্তু কেন? আর উনি কখন আসলেন? উফ, ওনাকে কতটা কিউট লাগছে। ঘুমন্ত মানুষকে এতটাও যে কিউট লাগে তা ওনাকে দেখেই বোঝা যাচ্ছে। দেখে মন চাইছে ওনার ওই গোলাপি ঠোঁটে একটু ছুঁয়ে দেই। এই বলে তে আস্তে আস্তে জাংকুকের ঠোঁটের দিকে এগোতে থাকে। আর যে না তে জাংকুকের ঠোঁটের উপর ওর হাতটা দিয়ে ছুঁতেই যাবে, তখনই জাংকুক ওর চোখ মেলে সামনের দিকে তাকায় আর বলে ওঠে, তে, তুমি এখানে কি করছো এগুলো? তে তো অনেক ভয় পেয়ে যায় আর তোতলিয়ে বলে, না জাংকুক, কিছু নয়, ওই একটু দেখছিলাম। কি দেখছিলে? কিন্তু তে, কি দেখছিলে? মশা। হোয়াট? হ্যাঁ, মশা। মশা আপনার ওই নরম ঠোঁটে কিস করতে যাচ্ছিল, আর আমি ওই বজ্জাত মশাটাকে শিক্ষা দিতে চাচ্ছিলাম। কি বলছো কি তুমি? তে, তোমার মাথা ঠিক আছে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। মন্ত্রী সাহেব, আপনাকে কিছুই বুঝতে হবে না। আর চলুন, বিছানায় গিয়ে ঘুমাবেন। তুমি গিয়ে ঘুমিয়ে পড়তে, আমি এখানেই ঠিক। না, আপনি বিছানায় ঘুমাবেন। আপনি না গেলে আমিও ঘুমাবো না। আপনাকে ওখানেই ঘুমাতে হবে, বুঝেছেন? তাই বলছি, প্লিজ জাংকুক চলুন না। তে, আমাকে রাগিও না, যা বলছি তাই করো। তে তখন ওর মুখটা ফুলিয়ে ওখান থেকে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তে, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এবার থেকে আমি তোমার ভালোর জন্য সবকিছুই করব। তাতেও যদি আমাকে কষ্ট পেতে হয় তাও পাবো, তবুও তোমার কোনো ক্ষতি হতে দেব না। প্রমিস তে, প্রমিস। সকাল 9টা বেজে গেছে। তে আজ ঘুম থেকে উঠে দেখে জাংকুক বিছানায় নেই। সে আগের মতোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। তখন তের মন আবারও ভীষণ খারাপ হয় আর মনের অজান্তে তের চোখ জলে ভিজে ওঠে। জাংকুক এখন তের সাথে প্রতিদিন এমনটা করে। তেও প্রতিদিন তার কান্না ভেজা চোখে জাংকুকের বাসায় ফেরার অপেক্ষা করতে থাকে। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। জাংকুক আগের মতো তেকে আর নির্যাতন করে না, জোর করে ভোগ করে না, সব সময় তেকে এড়িয়ে এড়িয়ে চলে। 2 মাসে জাংকুকের ওসব কাজে তে যেন অভ্যস্ত ছিল। জাংকুক তেকে যতই কষ্ট দিত না কেন, এই কদিনে জাংকুকের আচরণ যেন তেকে অনেক ভাবে তুলেছে। একদিক থেকে তে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেলেও অন্য দিক থেকে তের অনেক খারাপ লাগছিল, অনেক কষ্ট হচ্ছিল। নিজেকে বড্ড একা মনে হয়। মনের অজান্তেই তের যেন বুকের এক পাশটাতে হালকা ভারী অনুভব করে। তাই তে আজ ঠিক করেই ফেলে, জাংকুক বাসায় আসলে ও জিজ্ঞাসা করবে কেন উনি এমনটা করছে। তে সারাটা দিন কান্না করে করে আজ না খেয়ে ওর রুমে এমনি ঘুমের ভান করে শুয়ে থাকে। রাত 10টা বেজে গেছে। জাংকুক বাসায় আসে আর সোজা তের কাছে গিয়ে তে ঘুমিয়ে গেছে ভেবে
জাঙ্কুক তের কোবালে একটি পরম যত্নে ভালোবাসার চুমু এঁকে দেয়, সাথে তের গালটাও হালকা করে স্পর্শ করে। তারপর গায়ে একটা কম্বল তুলে দিয়ে ওখান থেকে আসতে যাবে, সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের হাতটা ধরে ফেলে। জাঙ্কুক হঠাৎই কারো স্পর্শ পেয়ে চমকে গিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে তে এখনো জেগে আছে। জাঙ্কুক তখন আমতা আমতা করে বলতে লাগে, তে তুমি এখনো ঘুমাওনি? না জাঙ্কুক, আমি ঘুমাইনি। আপনি কোথায় যাচ্ছেন? হাতটা ছাড়তে। না, আমি ছাড়বো না। যতক্ষণ না আপনি আমার প্রশ্নের উত্তর না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। তে, কিসের প্রশ্নের উত্তর চাই তোমার? আমি তোমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তুমি এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, খাবারটা সেরে ওষুধটা খেয়েছো? না, আমি খাবার খেয়েছি না, আমি ওষুধ খেয়েছি। আমি আপনার থেকে কিছু প্রশ্নের উত্তর চাই জাঙ্কুক, আর সেটা আপনাকে বলতেই হবে। তে, কেন জেদ করছো? খাবার ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। জাঙ্কুক, আমার উত্তরগুলো চাই, আমি তোমার কিছুই শুনতে চাই না। ঠিক আছে, আগে খাবার আর ওষুধটা খেয়ে নাও। তে খাবার সেরে ওষুধটা খেয়ে নেয়। তারপর জাঙ্কুককে বলে, জাঙ্কুক, আপনি কেন আমায় অ্যাভয়েড করে চলছেন? আগের মতো কেন আমাকে আর আপনার সাথে মিশিয়ে নিচ্ছেন না? আমার থেকে দূরে কেন থাকছেন? জাঙ্কুক, তাহলে আপনার জীবনে কি কোনো দ্বিতীয় কেউ এসেছে, তাই আপনার আমার শরীরকে আর ভালো লাগে না? বলুন জাঙ্কুক, বলুন, আমি জানতে চাই। কে? এটা বলে জাঙ্কুক থেকে একটা ঠাড়িয়ে চর বসিয়ে দেয়। কে, তোমার সাহস হয় কি করে আমার দিকে আঙ্গুল তোলার? তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি আমার স্ত্রীর মতোই থাকবে, বেশি বোঝার চেষ্টা করবে না। আর আমি যা ইচ্ছা তাই করব, তার কৈফিয়ত কি আমি তোমাকে দিতে যাব? তোমরা মেয়েরা না সবাই এই টাইপেরই হও। এইগুলো বলেই জাঙ্কুক রেগে রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে জাঙ্কুকের হঠাৎই এমন ভাবে রেগে যাওয়ায় তে কিছুই বুঝতে পারে না। তের ভীষণ কান্না পেয়ে যায় আর কান্না করে করে বলতে থাকে, জাঙ্কুক, কেন আপনি আমাকে বুঝতে পারছেন না? কি চাইছেন আপনি? জাঙ্কুক, আপনি কেন ঘন্টার পর ঘন্টা নিজেকে পরিবর্তন করছেন? আপনি কেন কিছু বলছেন না আমায়? আপনার এই পরিবর্তন হওয়াটা আমায় অনেক কষ্ট দিচ্ছে জাঙ্কুক। এইগুলো বলে তে আরো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। অপরদিকে জাঙ্কুক অন্য রুমে গিয়ে নিজের উপর অনেক আঘাত করে আর বলতে থাকে, শিট, এটা আমি কি করলাম? একে আমি এতটা কষ্ট দিয়ে ফেললাম। তে তো অনেক কষ্ট পেয়েছে, কিন্তু কি করবো তে? তুমি আমার জীবনে শুধু অবহেলায় এসেছিলে, আর এখন আমি তোমাকে যে সত্যি সত্যি আমার এই নোংরা জীবনের একটি অংশ করে ফেলেছি তে। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমার কিছু হলে আমি বাঁচব না তে। তুমি জানো না তে, আমার তোমার কাছে আসাটা তোমার কতটা ক্ষতি হতে পারে। আমি পারবো না নিজেকে সামলাতে, তোমার কিছু হয়ে গেলে পারবো না। আই লাভ তে, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। এইগুলো বলে জাঙ্কুক অনেক ড্রিঙ্কস করে আর ওখানে ড্রিঙ্কস করে পড়ে থাকে। এদিকে তে অনেক কান্না করে করে একসময় ঘুমিয়ে যায়। রাত গভীর, একটা ছুঁই ছুঁই। হঠাৎই কারো রুমে আসার শব্দে তের ঘুম ভেঙে যায়। তে ঘুম ঘুম চোখে মাথা তুলে তাকাতেই দেখে জাঙ্কুক। তখনই তে ঘুম ছেড়ে লাফিয়ে বিছানায় বসে। জাঙ্কুক, আপনি এতক্ষণ আপনি কোথায় ছিলেন? আর অমন কেন করছেন? জাঙ্কুক, কথা কেন বলছেন না? জাঙ্কুক। জাঙ্কুক তো তের কোনো কথার উত্তর না দিয়েই সোজা গিয়ে নরম করে তের দুগালে হাতটা রেখে নেশা ভরা কণ্ঠে বলতে থাকে, জান পাখি, তোমার ওটা খুব প্রয়োজন তাই না? জান পাখি, আজ তোমাকে আমার সবটুকু দিয়ে তোমার চাওয়া মেটাবো। তোমাকে আমি এত এত আদর করব যে তুমি শুধু আমাকেই চাইবে। তোমার শরীরের সব চাহিদা আমি নিখুঁতভাবে পূরণ করব আমার বেবি। এইগুলো বলতে বলতে জাঙ্কুক তের শরীর থেকে এক এক করে সব কাপড় খুলে ফেলে। তারপর জাঙ্কুক তের পুরো শরীরে ওর ঠোঁট জোড়া দিয়ে পাগলের মতো চুমু খেতে থাকে। জাঙ্কুকের হঠাৎ এমন কাজে তে হতভম্ব হয়ে জাঙ্কুকের দিকেই তাকিয়ে থাকে। তে যেন জাঙ্কুককে বুঝেই উঠতে পারছে না যে জাঙ্কুক কেন এমন করছে। তে যেন জাঙ্কুককে আজ নতুন রূপে অন্য এক জাঙ্কুককে দেখছে, যে জাঙ্কুকের মাঝে কোনো হিংস্রতা নেই, নিষ্ঠুরতা নেই, লোভ লালসা নেই। ছিল শুধু অগাধ ভালোবাসার শান্তিময় স্পর্শ, অন্তরাল থেকে বেরিয়ে আসা এক অদ্ভুত অনুভূতি, যেটা থেকে জাঙ্কুকের ওই চাওয়া পাওয়ার কাছে দমিয়ে দিচ্ছে। আজ তেরও যেন মনের অজান্তে জাঙ্কুককে নিজের সবটুকু উজাড় করে দিতে বড্ড ইচ্ছে করছে। তাই তেও চুপচাপ জাঙ্কুকের করা কাজের সাথে তাল মেলাতে থাকে। জাঙ্কুক, কি করছেন? প্লিজ এমনটা করবেন না। জান পাখি, কেন, তোমার কি ভালো লাগছে না? না জাঙ্কুক, তেমন নয়। তাহলে কি তে পাখি? না মানে বলো বেবি, তাহলে কি? বলছিলাম জাঙ্কুক,
আপনি ড্রিঙ্কস করে এসব করছেন তাই না? না বেবি, আমি সব জ্ঞানে তোমাকে আদর দিচ্ছি। কেন, তোমার কি নিতে ইচ্ছে করছে না? জাঙ্কুকের এমন নেশাভরা কণ্ঠ শুনে তেও নিজেকে আর সামলাতে পারে না। জাঙ্কুক, আমি পেতে চাই, আপনার ওটা সব স্বাদ পেতে চাই। প্লিজ জাঙ্কুক, প্লিজ স্পিক মি। তের এমন কথায় জাঙ্কুক আরো গভীর নেশায় ডুবে যায় আর তেকে আরো নিজের সবটুকু দিয়ে শান্তি দিতে থাকে। প্রায় 5 ঘন্টা ধরে জাঙ্কুক তেকে তার সাথে গভীরভাবে মিশে রাখে। দুইটি দেহ মিলে একটি দেহের পরিণত হয়। ভোরের মিটিমিটি আলোয় জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। তে তখনও জাঙ্কুকের বুকের সাথে মিশে পরম শান্তিতে মেয়ের চিন্তায় ঘুমাচ্ছে। জাঙ্কুক মিটমিট করে চোখ মেলে। চোখ মেলতেই জাঙ্কুক শক। তে এখানে কোথা থেকে আসলো? আরে কি, আমি এখানে কখন আসলাম? আর আমার এই অবস্থা কেন? তাহলে কি যেটা আমার করা উচিত ছিল সেটা আমি করে তে তুমি ঠিক আছো? তে কথা বলছো না কেন? তে ও মাই গড, এর কিছু হয়ে গেল না তো? এই তে। তখনই তে চোখ মেলে জাঙ্কুকের দিকে তাকায়। তে চোখ মেলতে জাঙ্কুক কিছুটা আশ্বস্তি পায়। আসলে জাঙ্কুক রাগের মাথায় ড্রিঙ্কস করে তের সাথে ওগুলো করে, তাই তো এতটা ভয় পেয়ে যায়, কারণ তে তো অনেক অসুস্থ ছিল। তে তুমি ঠিক আছো? প্লিজ আমায় তুমি ক্ষমা করে দাও। তে আমি সত্যি বলছি, জানি না কখন কিভাবে তোমার সাথে এটা করেছি। তে সত্যি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করে যে আমি এটা করে ফেললাম। যদি তোমার কিছু হয়ে যায় আমি মরে যাবো। তে তুমি কেন আমায় বাধা দিলে না? সরি তে, আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। জাঙ্কুক অমন কেন করছেন? আর কি বলছেন এগুলো? আমার কেন কিছু হতে যাবে? জাঙ্কুক আমাকে দেখুন, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। জাঙ্কুক। তে পাখি, তোমার কিছু হলে আমি কি করব? তুমি হয়তো জানো না তোমার উপর কত বড় পুরো কথাটা শেষ না করতে জাঙ্কুক কিছু একটা ভেবে থেমে যায় আর কথা ঘুরিয়ে বলে ওঠে, তে তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, তোমাদের বাসায় যাব। এই কথাটা বলেই জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়। হঠাৎ জাঙ্কুকের এমন কথায় তে অবাকের চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলতে থাকে, কি উনি আমাদের বাসায় যাবেন? এটাও আবার সম্ভব নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওহ, আমার মাথাতে কিছুই ঢুকছে না। জাঙ্কুক ফ্রেশ হয়ে রেডি হয়ে এসে দেখে তে এখনো বিছানায় বসে আছে। তে তুমি এখনো রেডি হওনি? যাও গিয়ে 5 মিনিটে রেডি হয়ে নাও। ঠিক আছে। 5 মিনিটে রেডি হয়ে তে গাড়িতে গিয়ে বসে পড়ে। পুরো 1 ঘন্টা ড্রাইভ করে জাঙ্কুক তেদের বাসায় পৌঁছায়। পুরো রাস্তায় তে আর জাঙ্কুকের মধ্যে কোনো কথা হয়নি। তেদের বাসায় পৌঁছাতে তে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে বাসায় ঢুকে মিসেস আয়ুকে ডাকতে থাকে। মিসেস আয়ু হচ্ছে তের সৎ মা। তের কথা কানে আসতেই মিসেস আয়ু বেরিয়ে আসে। তখন তে মা বলে আয়ুকে ওর 2 হাতে জোরে ধরে বলতে থাকে, মা তুমি কেমন আছো? আর লিসা কেমন আছে? ও কোথায় দেখতে পাচ্ছি না যে? তখনই ওখানে লিসা আসে। লিসা হচ্ছে তের সৎ বোন। আরে আপু, তুই কখন এলি? আর বল কেমন আছিস? এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো? তে আয়ুকে ছেড়ে লিসার কাছে গিয়ে বলে, লিসা কেন এমনভাবে বলছিস? তোরা ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে বল? হয়েছে, আর নেকামি করতে হবে না। তুই তো আমার মিষ্টি সোনা পাখি। এই দিকে আয়ু কিছুটা ভয় নিয়ে তেকে জিজ্ঞাসা করে, তে তুই এখানে হঠাৎ? কিছু কি হয়েছে? আর তোর স্বামী কোথায়? আসেনি? হ্যাঁ আপু, বল না, তোর মধ্যে সাহেব আসেনি তোর সাথে? এসেছে। তো কই, ওনাকে তো দেখতে পাচ্ছি না। মন্ত্রী সাহেব কি শ্বশুর বাড়িতে আসতে গিয়ে বাসার গেটে ভুলে গেছে নাকি? তখনই জাঙ্কুক তাদের বাসায় প্রবেশ করেই বলে ওঠে, শালিকা তুমি ভুল ভাবছো। এই জীবন জাঙ্কুক কখনো কারো বাসা কেন মানুষ চিন্তা ভুল করে না। কি শাশুড়ি মা? জাঙ্কুকের এমন কথায় তেলিসা কিছুই বুঝতে পারে না। তেলিসা একবার জাঙ্কুকের দিকে তাকায়, একবার আয়ুর দিকে তাকায়। অন্যদিকে আয়ু তো জাঙ্কুকের হঠাৎই এমন কথায় অনেক ভয় পেয়ে যায়। জাঙ্কুক আবার বলে ওঠে, শাশুড়ি মা, একদিন পর মেয়ের জামাই বাসায় আসছে, কি একটু ভালোভাবে যত্ন করে ভালোবাসার সাথে অতিথি আপ্যায়ন করবেন না? এটা জাঙ্কুক একটা গভীর স্মাইল দিয়ে বলে। জাঙ্কুকের কথায় আয়ু বলে, হ্যাঁ জামাই বাবা। তে তোরা আসার আগে অন্তত একটা ফোন তো করতে পারতিস না। মানে মা, আমি জানতাম না আজ এখানে আসবো। হ্যাঁ শাশুড়ি মা, তে সত্যি এটা জানতো না, বাট আমার কিছু কাজ ছিল তাই এখানে আসতেই হলো। জাঙ্কুকের কথায় আয়ুর গলা শুকিয়ে আসে, ভয়ে চুপসে যায়। আয়ুর এমন অবস্থায় কেউ বুঝতে না পারলেও জাঙ্কুক ঠিক বুঝতে পারে আর ডেভিড ইসমাইল দিতে থাকে। এখানে কাজ? এখানে আপনার কিসের কাজ জাঙ্কুক? কই আপনি তো কিছু বললেন না আমায়। তে কাজ, সেটা তোমার না জানলেও চলবে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও
আর এই নাও শাড়ি, তুমি তো কিছুই আনোনি পরার জন্য। দিন, আর আপনিও গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি। এটা বলে তে ফ্রেশ হয়ে রান্না করে যায় খাবার বানাতে, সাথে লিসাও যায়। খাবার রেডি হয়ে গেলে তে লিসাকে বলে, লিসা এখন যা, তোর জামাইবাবুকে খেতে আসতে বল, বেশি দেরি হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আপু, আমি গিয়ে ডেকে আনছি জামাইবাবুকে। এটা বলে লিসা জাঙ্কুককে খাবার খেতে ডাকতে যায়। জামাইবাবু, ও জামাইবাবু, জামাইবা, এ কি জামাইবাবুর গলা না? জামাইবাবু এই রুমে কি করছে? আর মা না ওটা, মা জামাইবাবুর সাথে এমন ভাবে কি কথা বলছে? গিয়ে দেখি তো একবার। এটা বলে লিসা দরজার সামনে গিয়ে চুপি দাঁড়িয়ে জাঙ্কুক আর আয়ুর কথা শুনতে থাকে। এই দিকে জাঙ্কুক অনেক রেগে আয়ুকে বলতে থাকে, মিসেস আয়ু, আপনার এত সাহস হয় কি করে আমার তের ক্ষতি করার? আপনি কি সত্যি একজন মা? আপনি নিজেও একজন মা হয়ে অন্য একজনের মা হওয়ার স্বপ্ন কিভাবে চিনে নিতে পারেন মিসেস আয়ু? আপনি তো একজন মা, একজন নারী, একজন স্ত্রী হওয়ার যোগ্যই নয়। কি করে আপনি এমন জঘন্য কাজ করতে পারলেন? যদি কে এটা জানতে পারে যে ও কোনোদিন মা হতে পারবে না, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? একজন মেয়ের কাছে তার মাতৃত্বই হলো প্রধান বেঁচে থাকার জন্য, আর আপনি সেটাই আমার তের কাছ থেকে অনেক আগে চিনিয়ে নিয়েছেন। আর মিসেস আয়ু, আপনি কি জানেন তের এখন কি অবস্থা? আপনি ওষুধ নামক যে বিষ থেকে খাইয়েছেন, সেটার জন্য তের যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই হয়ে যেতে পারে। মিসেস আয়ু, আপনার এত লোভ যে কিছু টাকা পয়সার জন্য, কিছু সম্পত্তির জন্য এতটা নিজ কাজ করলেন। জাঙ্কুকের মুখে হঠাৎই এইগুলো কথা শুনে আয়ু অনেক ভয় পেয়ে যায়। অপরদিকে এইগুলো কথা শুনতেই লিসার পায়ের তলা থেকে মাটি সরে যায়। লিসা বিশ্বাসই করতে পারছিল না যে ওর নিজের মা এই কাজগুলো করেছে, তাও আবার টাকা আর সম্পত্তির জন্য। ওই মুহূর্তে লিসা রেগে যে না রুমে ঢুকতে যাবেন, তখনই আয়ু জাঙ্কুকে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি এগুলো জানলেন কি করে? আমি তো ভেবেছিলাম আপনি থেকে আপনার থেকে টাকা নেওয়াটা বলবেন। আয়ুর মুখে এমন বোকা বোকা কথা জাঙ্কুক একটা ডেভিল স্মাইল দেয়, আর আবারও বলতে শুরু করে, মিসেস আয়ু, আমি যে একজন মন্ত্রী সেটা কি আপনি ভুলে গেছেন? আমি তো কোনো না কোনো ভাবে আপনার এই নিজ জঘন্য কুকর্মের কথাটা জেনেইছি। মিসেস আয়ু, আপনি জানেন আমি আপনার কি হাল করতে পারি এখন? জাঙ্কুকের কথাগুলো শুনে আয়ু একদম চুপসে যায়, আর অনেক ভয় পেয়ে জাঙ্কুকের পায়ে পড়ে কান্না করে বলতে থাকে, মন্ত্রী সাহেব প্লিজ প্লিজ আমায় কিছু করবেন না। আমি টাকা পয়সার সম্পত্তির জন্য অন্ধ হয়ে গিয়েছিলাম, লোভ আমার চারিদিক থেকে ঘিরে ফেলেছিল, বাট এখন আমি বুঝতে পারছি আমি কতটা ভুল করেছি। মন্ত্রী সাহেব প্লিজ আমায় ছেড়ে দিন, আমি আর কখনো কোনো অন্যায় কাজ করব না। প্লিজ মন্ত্রী সাহেব, আপনাকে কথা দিচ্ছি আমি এই শহর, এই বাড়ি থেকে একেবারের জন্য আমার মেয়েকে নিয়ে কোথাও চলে যাব। এইগুলো বলে বলে আয়ু অনেক কান্না করতে লাগে। মিসেস আয়ু, আপনি কি ভেবেছেন? আপনার এই নেকা কান্নায় আমার এই মিস্টার জন জাঙ্কুকের মন গলে যাবে? আপনি এত তাড়াতাড়ি আমার হাত থেকে ছাড়াতে চান, কিন্তু সেটা তো হওয়ার নয় মিসেস আয়ু। আমি আপনাকে এত তাড়াতাড়ি মুক্তি পেতে দিব না, আপনাকে এর কঠিন শাস্তি ভোগ করতেই হবে। আমি আপনার জীবনকে নরকে পরিণত করব, তিলে তিলে একটু একটু করে আপনাকে আমি শেষ করে দিব। আপনার পাপের সাথে তো আপনাকে আমি দিয়েই ছাড়বো মিসেস আয়ু। সো মিসেস আয়ু, আপনি আজ থেকে আমার এই জন জাঙ্কুকের নজর বন্দী হয়ে থাকবেন। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলে রাখছি, আমি তেকে অনেক অনেক ভালোবাসি, আমার এই জীবনের থেকেও। তে আমার সব কিছু, তাই ও মা হতে পারুক বা না পারুক তাতে কিছু যায় আসে না আমার। তে আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীকে সব সময় কোনো কারণ ছাড়াই ভালোবেসে যাব। বুঝতে পেরেছেন এবার মিসেস আয়ু? জাঙ্কুক, জাঙ্কুক, আমার অনেক কষ্ট হচ্ছে জাঙ্কুক, প্লিজ প্লিজ তুমি একটা কিছু করো, আমি আর নিতে পারছি না, মনে হচ্ছে আমি এখন মরে যাব। দেবাকি, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো, দেখো আমি তোমার সামনেই আছি, আমি থাকতে তোমার কিছু হবে না জান। আমাদের বাচ্চার জন্য প্লিজ তুমি এইটুকু কষ্ট সহ্য করো দেবাকি। জাঙ্কুক, আমি পারছি না জাঙ্কুক, পারছি না, প্লিজ। মিস্টার জন, প্লিজ আপনি এখান থেকে যান। মিসেস জনকে খুব তাড়াতাড়ি ডেলিভারির জন্য অন্য এক কেবিনে শিফট করতে হবে। নরমাল হওয়ার কোনো কন্ডিশন দেখতে পাচ্ছি না, নরমাল হতে গেলে মা ও বাচ্চা দুজনেরই ক্ষতি হয়ে যেতে পারে। কি বলছেন কি আপনারা? না না, এটা হতে পারে না, আমাদের কিচ্ছু হবে না। ডক্টর, আপনারা প্লিজ যেটা করলে ভালো হবে সেটা জলদি করুন, তাতে যত টাকা লাগে আমি দিয়ে দেব। প্লিজ ডক্টর, প্লিজ। মিস্টার জিওন, আপনি প্লিজ শান্ত হন,
আমরা যথাযথ চেষ্টা করব যাতে বাচ্চা ও মা দুজনেই সুস্থ থাকে। এটা বলে ডক্টররা থেকে অন্য কেবিনে নিয়ে যায়। তেকে নিয়ে যেতেই জাঙ্কুক অনেক কান্নায় ভেঙে পড়ে। জামাই বাবু, টিয়া আপুর কিচ্ছু হবে না, তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। জামাই বাবু, তুমি দেখো আমার টিয়া আপু আর বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। লিসা, আমার অনেক ভয় লাগছে, আমার টিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না, মরে যাবো লিসা, মরে যাবো। জাঙ্কুক বাবা, তুমি এইভাবে ভেঙে পড়ো না। সত্যি দেখো জাঙ্কুক বাবা, আমার তেমার আর বাচ্চার আল্লাহ কিছুই হতে দিবে না। বিপদের দিনে আল্লাহ সব সময় আমাদের পাশে থাকে। আর তুমি যদি এমন ভাবে কান্না করো তাহলে তোমার শরীর খারাপ করবে বাবা। মিসেস আয়ু আর লিসা জাঙ্কুককে এমন ভাবে সান্ত্বনা দিতে থাকে। প্রায় ঘন্টাখানেক পর ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে দেখা মাত্রই জাঙ্কুক ডক্টরের কাছে দৌড়ে যায় আর কান্না করতে করতে বলে, ডক্টর ঠিক আছে আর বাচ্চা ও কি? কংগ্রাচুলেশন মিস্টার জিওন, মা সন্তান দুজনেই ঠিক আছে। সকল বিপদ কেটে গেছে মিস্টার জিওন। আপনার ঘর আলো করে লাল টুকটুকে একটি মেয়ে হয়েছে, গিয়ে দেখতে পারেন। এই কথাটা শোনা মাত্রই সবাই স্বস্তিতে একটু নিঃশ্বাস ফেলে। জাঙ্কুক তো অনেক খুশি হয় আর খুশি হয়ে ডক্টরকে বলে, কি ডক্টর, সত্যি আমাদের মেয়ে হয়েছে? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার স্ত্রী ও বাচ্চাকে বাঁচানোর জন্য। মিস্টার জিওন, থ্যাঙ্কস আপনি গডকে দিন, একমাত্র উনি আছেন বলেই আপনার এত বড় একটি বিপদ কেটে গেছে। জাস্ট আমরা শুধু একটি মাধ্যম। দয়া করি মিস্টার জিওন, আপনারা ভালো থাকুন। ওকে, এখন আসছি। ডক্টর। তারপর ডক্টর ওখান থেকে চলে যায়। ডক্টর চলে যেতে আর এক মুহূর্ত দেরি না করে লিসা আয়ু আর জাঙ্কুক টের কাছে যায়। কি তোমরা কনফিউজ হয়ে গেছো তাই না? ভাবছো যে তে কি করে মা হলো? তে তো কোনোদিন মা হতে পারবে না। তাহলে চলো গিয়ে দেখি তে মা হলো কি করে, আর আয়ু কি করে এত বড় নোংরা কাজ করে জাঙ্কুকের থেকে বেঁচে গেল। সেই দিন জাঙ্কুক আয়ুকে ওইগুলো বলে রুম থেকে বেরোতেই লিসার মুখে পড়ে যায়। লিসা তো আয়ু আর জাঙ্কুকের সব কথাই অলরেডি শুনেই ফেলেছিল। যখন লিসা আর জাঙ্কুক এই ব্যাপার নিয়ে কথা বলছিল, তে তখন লিসা জাঙ্কুককে ডাকতে দেরি হয় ওখানে লিসাকে ডাকতে এসেছিল। ওখানে আসতে গিয়ে ভুলবশত জাঙ্কুক আর লিসার সব কথাই শুনে ফেলে। এই ব্যাপারটা জাঙ্কুক আর লিসা বুঝতে পারে না। তে ওগুলো শোনা মাত্রই একটা চিৎকার দিয়ে ওখানেই জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। হঠাৎ তে এমন ভাবে চিৎকার দেওয়ায় লিসা আর জাঙ্কুক চমকে তের দিকে তাকায়। তাকাতেই দেখে তে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক তের কাছে ছুটে যায়, সাথে লিসাও। তারপর জাঙ্কুক থেকে ওর কোলে করে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেয়। আর জ্ঞান ফিরতেই তে অনেক কান্না করা শুরু করে। তের এমন কান্না করা দেখে লিসা জাঙ্কুকের বুকের ভিতরটা চট করে মোচড় দিয়ে ওঠে আর বুঝে যায় যে তে হয়তো ওদের সব কথাই শুনে ফেলেছে, তাই এমন কান্না করছে। তখন জাঙ্কুক থেকে নানাভাবে সান্ত্বনা দেয়। তে তুমি প্লিজ শান্ত হও আর একবার আমার কথাটা শোনো। না জাঙ্কুক, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি আমাকে কেন বলেননি যে আমি কোনোদিন মা হতে পারবো না? তে প্লিজ একবার আমার কথাটা তো শোনো, তারপর তুমি যা আমাকে বলবা আমি মাথা পেতে নিব। হ্যাঁ আপু, প্লিজ জামাই বাবার কথাটা শোন। উনি তো তোর ভালো ভেবেই এগুলো তোকে জানাইনি। দেখো তে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম তোমাকে নিয়ে, যে তুমি যদি এইগুলো জানতা তাহলে তোমার অনেক ক্ষতি হতো শরীরের পক্ষে। আর আমি শিওর ছিলাম না যে তোমার নিজের সৎ মাই তোমার এত বড় ক্ষতি করবে, তাও আবার কিছু টাকা আর সম্পত্তির জন্য। শত্রু হলেও তো অন্তত পর একবার হৃদয় কাঁপতো, কিন্তু ওই মহিলা মা নামক পাপিটার তো একটু কিছু হয়নি। আয়ু ওখানেই ছিল। তে আয়ুর কাছে গিয়ে আয়ুকে একটা চড় মারে আর কান্না করতে করতে বলে, মা তুমি কিভাবে করতে পারলে এটা বলো? তোমার যদি আমার টাকা পয়সা আর সম্পত্তির দরকারি ছিল তাহলে আমাকে বলতে পারতা, আমি তোমাকে সব দিয়ে দিতাম। নিজের কাছে এতটুকু রাখতাম না। মা কিছু টাকা আর কিছু সম্পত্তির জন্য তুমি আমার কাছ থেকে আমার মাতৃত্বটাই ছিনিয়ে নিলে। তুমি তো একজন মা, কিভাবে পারলে এটা বলো বলো আমায়। আমি সব সময় আমার নিজের মাই ভাবতাম তোমাকে, আর তুমি সেই মা শব্দটাকে ছিন্ন করে দিলে। কেন কেন মা কেন? তে আপু, তুই ওই মহিলাকে একদম মা নামে ডাকবি না। উনি কিছুতেই আমাদের মা হতে পারে না। উনি একজন নোংরা লোভী মহিলা যে শুধু টাকা আর সম্পত্তি বোঝে। ওনার কাছে ভালোবাসা সম্পর্কের কোনো মূল্য নেই। ওই মহিলা আজ থেকে আমাদের মা নয়। আমি ঘৃণা করি ওই মহিলাকে। লিসা মা প্লিজ এমন ভাবে বলিস না, আমার অনেক কষ্ট লাগছে। তোর ভালোর জন্যই তো করেছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে তোর জীবনে ঝুঁকি হবে? আমি শুধু চেয়েছিলাম ওর যেন বাচ্চা না হয়, বাস এটাই, আর কিছু নয়। প্লিজ চুপ করো তুমি, তোমাকে আমার সহ্য হচ্ছে না।
এখান থেকে চলে যাও, না হলে আমি ভুলভাল কিছু করে ফেলবো। লিসা, আজ থেকে না তুমি আমার মা, না আছে আমাদের কোনো সম্পর্ক। আমি শুধু ঘৃণা করি তোমাকে। হেট ইউ, আই জাস্ট হেট ইউ। এটা বলে তে ওখান থেকে চলে যেতে লাগে। তখন লিসা বলে ওঠে, তে আপু একটু দাঁড়া, আমি যাবো তোর সাথে। আমি এই মহিলার সাথে থাকলে নিজের দম আটকে মরে যাব। লিসা তখন তের সাথে জাঙ্কুকের গাড়িতে গিয়ে বসে। তারপর জাঙ্কুক লিসা আর তেকে নিয়ে বাসায় আসে। অপরদিকে আয়ু নিজের ভুল বুঝতে পেরে অনেক কান্না করতে থাকে। আয়ু অনেকবার লিসা আর তের সাথে যোগাযোগ করার চেষ্টাও করে, কিন্তু পারে না। এখন তে জাঙ্কুকের সম্পর্কটাও আরো মজবুত হয়েছে। তে জাঙ্কুককে আগের থেকেও অনেক বেশি ভালোবাসে। জাঙ্কুকও তেকে সব সময়ের জন্য চোখে হারায়। জাঙ্কুক ঠিক করে যে তেকে ভালোবাসার কথাটা এবার বলেই দিবে। তাই তেকে না জানিয়ে সে সুন্দর একটি জায়গা ঠিক করে আর ভুলিয়ে ভালিয়ে সে জায়গায় তেকে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর জাঙ্কুক তে তখন নিজের ভালোবাসার কথাটা বলে। তে তো অনেক খুশি যে জাঙ্কুক ওকে ভালোবাসে। ওদেরকে এতটা খুশি দেখে লিসাও অনেক খুশি হয়। এইভাবে হাসি খুশিতে তে জাঙ্কুকের সংসার চলছিল। এর মধ্যে হঠাৎ একদিন তে ওর মাথাটা ঘুরে পড়ে যায়। জাঙ্কুক সঙ্গে সঙ্গে ডক্টর ডাকে। ডক্টর সব চেক করে বলে যে জাঙ্কুক বাবা হতে চলেছে। জাঙ্কুক এই কথাটা শোনা মাত্রই খুশিতে ওখানে সবার সামনে থেকে করে নিয়ে লাফাতে থাকে। জাঙ্কুক যেন আজ নিজের খুশিটাকে আটকাতে পারে না। জাঙ্কুক বাবা হবে এটা ভেবেই জাঙ্কুক খুশিতে কান্না করে ফেলে। তেকেও যেন আজ পৃথিবীর সবথেকে খুশি মেয়ে বলে মনে হচ্ছে। তেও খুশিতে অনেক কান্না করে দেয়। সবাই অনেক অনেক খুশি হয়। আর তারপরে লিসা জাঙ্কুক তে আয়ুকে ক্ষমা করে দেয় আর একসাথে একই বাড়িতে থাকা শুরু করে। এখন আয়ু তেকে নিজের মেয়েই ভাবে। তেও আয়ুকে নিজের মা বলেই ডাকে। ওদের এইভাবে হাসি খুশিতে সময় যাচ্ছিল। তেও পর পর 9 মাস কেটে যায় আর আজই সেই বাচ্চা হওয়ার ডেট ছিল। জাঙ্কুক লিসা আয়ুকে দেখে তে মিটমিট করে সামনের দিকে তাকায়। তখন জাঙ্কুক তেকে বলে, বউ তুমি ঠিক আছো? আর দেখো বউ, আমাদের কত সুন্দর ফুটফুটে একটি মেয়ে হয়েছে, একদম তোমার মতো। হ্যাঁ আপু, জামাই বাবু একদম ঠিক বলছে। ও তো দেখছি একদম তোর মতো। দেখ না আপু, কত সুন্দর দেখতে ওর চোখ দুটো। ওলে বাবা লে বাবা, কত কিউট হয়েছে আমার জানটা। জামাই বাবু কি নাম রাখা যায় বলো তো এই পিচ্চিটার? ওয়েট জামাই বাবু, নামটা কিন্তু তোমার আর আমার আপন নামের অক্ষর হতে হবে, বুঝেছেন? লিসার কথাই সবাই হু হু করে হেসে ওঠে। তে পাখি, আমাদের পরিটার নাম হবে তেজান। তেজান, বাহ জামাই বাবু, নামটা তো খুব সুন্দর। একদম তোমাদের দুজনের নামের সাথে মিলে গেছে নামটা। মা তুমি কান্না করছো কেন? দেখো তোমার নাতনি হয়েছে, কোলে নিবা না? আয়ু তখন নিজের চোখের জল মুছে বলে ওঠে, তে মা, আজ আমি অনেক খুশি। আজ আমি নানু ভাই হয়েছি। আমার মেয়ের জামাইকে একসাথে এতটা খুশিতে থাকতে দেখেছি। আমি দোয়া করি তে মা, তোরা এইভাবে হাসি খুশিতে থাক। মা তুমি এই খুশির দিনে এমন ভাবে কান্না করো না তো। তুমি একেবারে আমাদের আনন্দের বারোটা বাজিয়ে দিলে। লিসার কথাই সবাই আবারও হু হু করে হেসে ওঠে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে নিয়ে বাসায় আসে। তে পাখি, অনেক দিন হয়ে যাচ্ছে, তোমাকে একটু আদর দিতে পারছি না। অনেক ব্যস্তের মধ্যে থাকতে হচ্ছে আমাকে, তাই আজকে তোমাকে আর ছাড়ছি না। এতদিনের মিস্টেক সব তুলে নেবো আজকে, তাই প্লিজ জান না করো না। ওহ জাঙ্কুক, কি করছো তুমি? যদি কেউ এখানে এসে পড়তো। আচ্ছা তেজান অনেক দুষ্ট, চট করে এখন এসে পড়বে এখানে। আসবে না তো। তেজান তোর কালামের সাথে খেলা করছে, তাই তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না বেবি। তাই প্লিজ বাধা দিও না জান। আহ জাঙ্কুক, প্লিজ ছাড়ো না। জাঙ্কুক তের কোনো কথা না শুনেই পেট উঠে লিপ কিস করতে থাকে। তখনই তেজান রুমে আসে আর চোখ বন্ধ করে বলে ওঠে, মামা